বাড়িতে গিয়ে রান্না বসাতে হবে। বাজার সদাই কিছু আছে? দুপুরে কি খেয়েছেন? বাইরে গিয়ে চুপচাপ শুয়ে থাকবা, তোমার কিচ্ছু করতে হইব না। তাহলে খাবো কি? দুপুরে সুরজ চাষের ঘরে খাইছি, সকালে বাজার করে আনছিলাম, বিকেলে রাইতে লাগিয়ে তার দিয়েই রান্দাইছে। মিশ্রি সন্তুষ্ট হয়ে মুচকি হাসল। স্বামীর হাত জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে আহ্লাদের সুরে বলল, কত ভালো যত্নশীল আমার স্বামী। ঢং। হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো নাজির, কিন্তু মিশ্রি ছাড়লো না। বাড়ি পৌঁছানো পর্যন্ত সেভাবে শক্ত করে ধরে রাখলো। উঠোনে নারীরা বসে গল্প করছে। রাত হয়ে যাওয়ার পরেও কলিমের মা আজ শাহ বাড়িতেই বসে আছেন। কলিমকে নিয়ে রাতের খাবার খেয়ে তারপরই তাকে বাড়িতে ফিরতে বলেছেন ফরিদা। তাদের দেখতেই ফরিদা জিজ্ঞেস করলেন, আয়া পড়ছস তোরা? নাজির উত্তর দিল না, তালা খুলে ঘরে ঢুকলো। আজকাল এই মহিলাকে এসে এড়িয়ে চলে, ডাকলো সাড়া দেয় না, মুখের দিকে তাকায় না, ইচ্ছে করে জনে মেরে ফেলতে। কিন্তু এত সহজ মৃত্যু কি আর এদের দেওয়া যাবে? আকাশসম পাপের সাজা কখনোই সহজ হতে পারে না। ফরিদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, পোলাডার যে কি হইছে এখন আর কথা শুনে না। সংসার আলাদা হনের পর থাইকা এরাই চলে। এখনো বুঝতেছেন না ভাবি? আমি তো আগেই কইছিলাম, কান পোড়া দিছে। শত্রু বাড়ির মাইয়া ঘরে তুললে এই অবস্থাই হয়। হেরাই বিষ ঢালতেছে, তাবিজও করতে পারে। ফরিদা মুখ ভার করে বসে রইলেন। চিন্তা কিছুতেই যেন তার মাথা থেকে যাচ্ছে না। আসলে কি বউটা কি কান পড়া দিচ্ছে? সেও শাশুড়ির পথে হাঁটলে তো বড়ই অসুবিধে। মর্জিনা ফটকের দরজা লাগাতে লাগাতে বিচুপ করে পড়লেন। পোলার এত দিনে সুবুদ্ধি হইছে, কাল নাগিন চিন্না ফেলছে। তুই বুঝি ভালো, শুধু তোর জামাইয়ের লাইগা এখনো সোজা হইয়া দাঁড়াইয়া থাকতে পারতাছস। জামাইয়ের লাগিয়া আমার হেডমে দাঁড়াইয়া আছি, আমার বাপ ভাইয়ের ক্ষমতায় এই শাহবাড়িত রাজ কইরা খাইতাছি। এখন তো আবার আমার তিনটা পোলাও আছে। এত দেমাক ভালো না। আমিও তো এইটাই কই। ফরিদা চোখ রাঙালেন। মর্জিনাটা বেশ পেরেছে, সরাসরি কিছু বলতেও পারেন না, পাছে না আবার ঝামেলা পাকায়। ফিরফির করে বললেন, আগে জানলে ওইটারে রাস্তা থেকে সরাইতাম, বিষ মাগি। এখন আবার লগে আরেকটা আইয়া জুড়ছে। কলিমের মা কিছু বললেন, কিন্তু তিনি তা শুনলেন না, উঠে দাঁড়ালেন। কলি মাইলে ভেতরে ডাক দিস, রাইতের খাওন খাইয়া বাড়িতে ফিরবি। কলিমের মা খুশি মনে মাথা নাড়লেন। পোশাক বদলে হাত মুখ ধুয়ে এসেছে মিশ্রি। যত্ন করে সাজানো গোছানো ঘরটার বিশ্রী অবস্থা দেখে রাগে ফ্রুজরা কুচকে গেল তার। সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। আলনার পোশাক ভাত ছাড়াই একটার উপর আরেকটা রাখা। বিছানাটা কত দিন ধরে ছাড়াই হয় না কে জানে। বিয়ের পর পুরুষ মানুষগুলো না কেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ভুলে যায়। ওই অবস্থাতেই কোমরে আঁচল গুজে ঘর পরিষ্কার করলো সে। জায়গার জিনিস জায়গায় গুছিয়ে ক্লান্ত দেহ নিয়ে বসে পড়লো বিছানায়। নাজির বাইরের থেকে এলো। ঘরে এসে পরনের শার্টটা বদলে কোথায় যেন চলে গিয়েছিল। মিস্ত্রি তাকে দেখে অভিযোগের সুরে বলল, পাড়ার মধ্যে ঘর এলোমেলো করে রেখেছিলেন কেন? আগে তো এমন ছিলেন না। তুই পারি, আগে কি বউ ছিল? মুখ সামলে সামলাবো না। যান, কথা বলবেন না। 100 বার কমু, ঠিকই তো কইছিল জীবনে প্রেম করো নাই। ওদিকে মামাতো ভাইয়ের লগে বিয়া ঠিক হয়েছিল, আমরা ডাইকে পলাইয়া যাইতেও চাইছিল। যুক্তি কি দিবা? এসব কে বলেছে? যার ইচ্ছা হইছে কইছে। বিয়ে ঠিক হলেই যে প্রেম থাকতে হবে এমন কোনো কথা নেই। আমি মেয়েটা খুবই ভালো এবং ভদ্র। এমন মেয়ে পাওয়া আপনার 14 পুরুষের ভাগ্য। নাজির শাহ জিতেছে। হাত তালি দিয়ে বাহাবা দিল মিশ্রি। নাজির মুখ পাকিয়ে ফেংচি কাটল। আলমারি থেকে একটা মোড়ানো ছাপা কাগজ বের করে পাশে বসল। সরু দৃষ্টিতে তাকে তার কাজকর্ম দেখছে মিশ্রি। মোড়ানো কাগজটা খুলতেই বেরিয়ে এলো খয়েরি রঙের বেশ কত কাচের চুড়ি, সাথে একটি আলতার বোতল। স্ত্রীর হাতে টেনে নিয়ে একে একে চুড়িগুলো পরিয়ে দিলেন নাজির। ফর্সা হাত দুটোতে খয়েরি চুড়িগুলো যেন আরো বেশি ফুটে উঠল। মিষ্টি জিজ্ঞেস করল, কি উপলক্ষে? সেদিন আবদার করলা? বহু বছর পেরিয়েছে। শুনতে পারো তুমি? আপনার থেকে ভালো পারি। আচ্ছা। এতদিন পর কি মনে করে? কথায় কথা রাগ করো না তো তার মান বেবি। ঝামেলে আসছিলাম তাই কেনার কথা মনে আসছিল না, সময় সুযোগ পাই নাই। আমি শহরে গেছিলাম তাই ফেরার পথে লইয়া আছি। তারামন বিবি? আরেকবার এই নামে ডাকলে খবর করে ছাড়বো একদম। এবার বলেন, শহরে গিয়েছিলেন কেন?
গোয়ালের গাভী 2টা মইরা গেছে। কিভাবে? কেউ বেশ দিছে? কে? কি জানি। আপনি জিজ্ঞেস করেননি? যেগুলো কয়ে দিব। তাও ঠিক, নিশ্চিত বাড়ি কেউই করেছে। না হলে কার সাহস আছে এমন জাদ্রের লোকের সম্পদে হাত দেওয়ার? জীবনের মায়া নেই আমি জাদ্রেল? তো কি? বউয়ের সামনেই মাঝে মধ্যে একটু মিষ্টি মিষ্টি, বাইরের লোকের সামনে তো ভয়ঙ্কর। আমি জানি না ভেবেছেন? হ্যাঁ, যাই না উল্টায় দিছ। অপ্রয়োজনীয় মানুষের সামনে ভয়ঙ্কর থাকাই ভালো। মানুষ সবসময় শক্তের ভক্ত, নরমের জম। ক্ষুধা লাগছে, পাকনামি বাদ দিয়ে আয়ো, খাইয়ে ঘুমিয়ে পড়ি। আপনি খান, আমি এখন পায়ে আলতা লাগাবো। যা ইচ্ছা করো, আমার সামনে রং ঢং করবা না, আমি একটুও দেখবো না। আপনি না দেখলে জাহিদকে ডেকে এনে দেখাবো। নাজির চোখ রাঙালো। দিন দিন তার বউটা একেবারে তার মতোই হয়ে যাচ্ছে, কিচ্ছু মুখে আটকায় না। নাজির একাই খেতে চলে গেল। মিষ্টি রাত জেগে আলতা রাঙানো 2 পায়ে, চুড়িগুলো খুললো না, বরং পরনের পোশাক বদলে পরলো বিয়ের সেই লাল টুকটুকি বেনারসি শাড়ি। তাকাবে না বলেও সেই রাতে তার চিরল বিরল রূপ দেখে নাজির শাহ মারাত্মক পিছলেই গেল। কনকনে শীতের রাতে উঠল প্রেমের ঝড়। দুঃসময়ের মেয়াদ বেশি হলেও সুসময় আর শোকের দিনগুলো খুব দ্রুতই কেটে যায়। পৌষের সপ্তাহ 2-1 পেরোলো, ধরায় আগমন ঘটল হাড় কাঁপানো শীতের। শহরের তুলনায় গ্রামের শীত একটু বেশিই পড়ে, তবুও চারিদিকে বিরাজ করছে খুশির জোয়ার। আর কয়েকদিন পরেই বাড়িতে বিয়ে, নাজবুলের বিয়ে। চেয়ারম্যানের ডেরায় ছোটোখাটো মদ্যপানের ব্যবস্থা করা হয়েছে। আমিরুল শাহ, সিরাজউল্লাহ সহ বেশ কয়েকজন গণ্যমান্য মানুষও উপস্থিত সেখানে। শুধু মুমিনুল শাহ অনুপস্থিত। মর্জিনা নেশা পানি খাওয়া পছন্দ করে না, এই জন্যই বিয়ের পর বটি নিয়ে একবার তাড়াও করেছিলেন। শ্বশুরবাড়ি খবর পৌঁছে যাওয়ায় পর শ্বশুরমশাই এসেও জামাতাকে শাসিয়ে গিয়েছিলেন। যদিও তিনি এখন আর বেঁচে নেই, তবে তার 2 ছেলে আছে, মেয়েটার তেজও কমেনি। সিরাজুল্লাহ 1 বোতল ইতিমধ্যে শেষ করেছেন, মাতাল অবস্থায় বললেন, বুড়া মরছে, চারিদিকে শান্তি ফিরে আইছে। বেশি সৎ মানুষের লাগে এই দুনিয়া না। আতাউর রহমান তাল মিলিয়ে বলেন, তবে দেরি কইরা ফেলাইছে, জীবনটা জ্বালাওয়ালা কইরা দিছিল। আতাউল, এটা করো না কেন, ওইটা করো কেন, সৎ থাকো হ্যান তেন। আমিরুল শাহ আজ বেশি একটা খাননি, মাত্র 1 গ্লাস খেয়েছেন। বিরক্তি প্রকাশ করে বললেন, তাতে তোমার কি সিরাজ? তোমারে তো কখনো কিছু কয় নাই। ওই সব আপনি বুঝবেন না দুলাভাই। আপনি ইতর লোভী হইলেও গাধা। বেশি খাইয়ে ফেলছোস, যাও বাড়তি যাও। তোমার পোলাগো মধ্যে কেউ আইছে, একলা একলা কেমনে আইব? আমনে আছেন না, আমনের লগে যামু। নাজির দেখলে তোমারে খবর কইরা দেব। তার উপরে মাতাল। হেরে ডরাই আমি? হেলার পুত্রের ওজনই উঠছে। আমার সোহেলরে চোর মারছে, একদিন পাইলে গলায় পাড়া দিয়ান হরমু। অত সহজ না সিরাজ। হ্যাঁ, সুবানের মতো নরম, একলা মানুষ না। ওইসবে কিচ্ছু হয় না দুলাভাই। বুড়া এখন আর নাই, তাই ধরলে ছুটতে মারবো না। আমি গেলাম, তোমারটা তুমি বুঝে নাও। নরম মানুষের গো আচমকা থাবা দিয়ে ধরতে হয়, কিন্তু কঠিন মানুষের গো লগে খেলতে হয় অন্যভাবে। আগে থাকোর দুর্বলতায় হাত দিতে হয়, তারপর তাগো কেচ্ছা খতম। ঠিক কইছি না চেয়ারম্যান সাহেব? সিরাজুল্লাহ শব্দ করে হেসে উঠলেন, তবে আতাউর হাসলেন না। লোকটাকে তিনি মোটেও পছন্দ করেন না। আমিরুল শাহের জন্য শুধু সহ্য করেন। আমিরুল শাহ সেখান থেকে বেরিয়ে এলেন। দিন দিন ঘর সংসার তার মন থেকে উঠে যাচ্ছে। এত বড় একটা বাড়ি, এত শত সম্পদ, অথচ নিজের বলতে কোনো মানুষই নেই। মাঝে মধ্যে বুকে ব্যথা উঠে। এই তো সেদিন স্বপ্নে বাবাকে দেখলেন ছেলেবেলায় 3 ভাইয়ের মিলে মাঠে লাটিম ঘুরাচ্ছেন। মা ডাকতেই ছুটে এসে 3 জন মিলে নেমে পড়লেন পুকুরে। একসঙ্গে হাসতে হাসতে সাঁতার কেটে গোসল সেরে এসে খেলেন মায়ের হাতের সুস্বাদু ভাজা মাছ দিয়ে গরম ভাত মাখা। আহা কি স্বাদ! তখনকার মতো এখন আর ভাতে স্বাদ নেই। চোখ ঘোলাটে হয়ে উঠে আমিরুল শাহর দাড়িতে হাত রেখে বুঝলেন পেকে গেছে। অবচেতন মনেই কবরখানা কাছে এসে উদাস চোখে আলো জেলে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলেন, আর ফেরার উপায় নাই। একবার ভুল করলে শুধরানো যায়, কিন্তু বারবার ভুল করলে শুধরানো তো যায় না, বরং তা ঢাকার লাইগা আরো ভুল করতে যায়। উল্টো পথে হাঁটা ধরলেন তিনি। বেশ কিছুক্ষণ ভেবে নিজ মনে পুনরায় আওড়ালেন, মানুষ ভুল করে না বুঝা,
কিন্তু আমি ভুল করছি বুঝা, তাই এইটা ভুল না, এটা অন্যায়। অন্যায় ঢাকার লাইগা যা করার সব করতে হইব। সুবাহান, তুই হাইরা গিয়াও জিততে গেলি। কোনো প্রকার শব্দ না করে বাড়ির ভিতর প্রবেশ করলেন তিনি। এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন পুরনো মাটির ঘরের দিকে। এই ঘরে একসময় বাবা মা সহ তারা 3 ভাই বাস করতেন। আমিনুল শাহ দাঁতে দাঁত পিষলেন, দুই দিকে মাথা ছেড়ে পিড়পিড় করলেন। সময় থাকতে এই বোধ কই আছিল? এই বোধ মায়া স্মৃতি দিয়ে এখন আমিরুল শাহ কি করব? অন্ধকার নিস্তব্ধ রাতে বেশে এলো মেয়েলি কান্না স্বর। ছেলেটা আজও বউটাকে পেটাচ্ছে। লোকটা সব রাগ তুঙ্গে উঠে গেল। দালানের ভেতর ঢুকেই বড় ছেলের ঘরের সামনে দাঁড়িয়ে হেরে গলায় চিৎকার করে বললেন, জানোয়ার, নেমোকারাম, বউ পিটাস কেন? বাইরে ইয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গে দিমু। বাইর হওয়ার থেকে মামা আর বাপের মতন হইছস। সমস্ত চেঁচামেচি মুহূর্তেই থেমে গেল। পিতাকে ভীষণ ভয় পায় সামিউল, তাই দরজা সে খুললই না। পৌষের শীতে ঠকঠক করে কাঁপছে জনজীবন। শ্বাসকষ্ট আর নিউমোনিয়া বাসা বেঁধেছে বাচ্চা শিশু থেকে বৃদ্ধ সকলের দেহে। ঘন কুয়াশা চাদরে মোড়া ধরণীতে এদিকাদিক খালি চোখে দেখা দুষ্কর। ফজরের নামাজ শেষে কবর জিয়ারতে এসেছে নাচের। এটাই বর্তমানে তার নিত্যদিনের অভ্যেস। বিশেষ করে আকবর মিয়ার ইন্তেকালের পর থেকে একে একে দাদা দাদি বাবা এবং আকবর মিয়ার কবর জিয়ারত করে বাড়ি ফিরল সে। 3 পাশে 3টে রান্নাঘর থেকেই কালো ধোঁয়া বেশি বাড়াচ্ছে। এক পাশে ফরিদা এবং বিথি, আর অপর পাশে রান্না করছে মর্জিনা। নাস্তা শেষে পরিবার নিয়ে বাপের বাড়ি যাবেন তিনি। ওইখানকার নিজেদের আত্মীয়দের একটি মেয়েকে ছেলের জন্য পছন্দ করে কয়েকদিন আগে আংটি পরিয়ে এসেছিলেন। আজ সেই মেয়ের সঙ্গেই ঘরোয়াভাবে নাজমুলের বিয়ে। ধুমধাম করে বিয়ে করার ইচ্ছে ছেলেটার নেই। চাচাতো ভাইদের দেখে যা শিক্ষা হওয়ার হয়ে গিয়েছে। তবে মুমিনুল বলে দিয়েছেন বউ নিয়ে ফেরার পর বৌভাত করা হবে গোটা গ্রামের মানুষ আমন্ত্রণ জানিয়ে। নাজির সোজা হেঁটে চলে এলো নিজেদের রান্নাঘরের দিকে। বাইরে থেকে উকি দিতে দেখতে পেল গায়ে কালো চাদর মুড়িয়ে দিয়ে পিড়িতে বসে রাতে থাকা মিশ্রিকে। ভেতরে এসে স্ত্রীর পাশে বসে পড়ল সে। কড়াইতে উকি দিয়ে জিজ্ঞেস করল, কি করো? আলু ভাজি? হ্যাঁ, রুটির সাথে খেতে ভালো লাগবে না? হ্যাঁ। একটি ছোট্ট ডেস্কিতে আটার খামি মেখে রেখেছে মিশ্রে। বেলুন পিড়ি পাশে ধুয়ে রাখা। শেষবারের মতো ভাজিটা খুন্তি দিয়ে নেড়ে নামিয়ে রাখলো সে। চেষ্টা করলো রুটি বেলতে, কিন্তু কিছুতেই ঠিকঠাক হচ্ছে না। কোনোটা বাঁকা হচ্ছে তো কোনোটা বা মাঝখান থেকে ছিঁড়ে যাচ্ছে। নাজির স্ত্রী কাজ থেকে দীর্ঘশ্বাস ফেলল। সংসার করার জন্য যাবতীয় তৈজসপত্র সে কিনে এনে দিয়েছে তাকে। রোজ পছন্দ মতন তাজা তাজা বাজারও করে। নাজিরের বাজারের হাত বরাবরই ভালো। চাচার সংসারও খাওয়াকালীন সেই প্রায়শই বাজার করত। মিশ্রির হাত থেকে বেলুনটা কেড়ে নিল সে। নাজির কিছু জিজ্ঞেস করার পূর্বেই বলল, তোমার বানানো রুটি আইজ আর খাওয়া যাইব না ময়না পাখি। দাও আমি বানাই, তুমি শিখতে শিখতে শিখো। মলিন মুখে মিশ্রি তাকিয়ে রইল স্বামীর হাতের দিকে। নাজির কলসির পানির দিয়ে হাত ভালো করে ধুয়ে খামি করে গোল গোল করে বেলতে লাগলো। দুর্ভাগ্যবশত তার রুটিও গোল হলো না। পূর্বে কখনো বেলেছে নাকি? মিশ্রি হেসে ফেলল। আপনি নিজেই তো পারেন না। চোখ মুখ কুচকে নিল নাজির। পাশ থেকে তুলে নিল একটি গোল কাঁসার বাটি। সেটা দিয়ে আঁকা বাঁকা মানচিত্রের মতো রুটিতে চাপ প্রয়োগ করতেই হয়ে গেল গোল গোল। তা দেখে সে বড়াই করে বলল, তাহলে এটা কি? যার মাথায় বুদ্ধি আছে সে পারে না এমন কিছু দুনিয়াত নাই। মিশ্রি ভারী অবাক হলো। এত সুন্দর সহজ একটা বুদ্ধি কিনা তার মাথাতেই এলো না। মন খারাপ হয়ে গেল তার। কয়েক মুহূর্তের মধ্যে আবারও ভালো হয়ে গেল। দুদিন একসঙ্গে কাজ করায় সকালের নাস্তা দ্রুতই তৈরি হয়ে গেল। 3 জন মানুষের কয়টা বা রুটি লাগে? শেখা হতে হতেই ওখানে বসে স্বামী স্ত্রী মিলে নাস্তাই করে নিল। মর্জিনা ভাতের পাতিল উপর করে বললেন, সারাক্ষণ বউডার লগে চিপকা থাকে। দিন দুনিয়াতে কি আর কোনো বউ নাই? শুধু তোরই বউ আছে রে নাজির। মিষ্টির গা ঘেঁষে বসে ঠান্ডা হাত দুটো আগুনের তাপে গরম করছে নাজির উত্তরে বলল, আপনার হিংসা হয়? হ্যাঁ, হিংসায় জল্লা পুইরা যাইতাছি। দেখে বোঝা যায়। থাক, হিংসা করেন না। আপনার জামাই বইরা হলে কি হইব? আপনি এখনো সুন্দর আছেন। জোয়ান পোলা দেখে আবার বিয়া দিব না হয়? কয়দিন আগে আমার জামাইয়ের বিয়া দিতে চাইছিলি, এখন আবার আমার বিয়া? তোরে 2 বেলা পিডান দরকার। আপনি ভালো হইলে এই বাড়ির সংসার আর করতেন না। কেন, কি করছে আবার? উত্তর দিল না নাজির। মর্জিনাও খাটল না, ভেবে নিল মস্করা। বললেন,
বালা মানুষের মতো বউলিয়া তৈয়ার থাকবি, 12টা বাজলে সবাই আমার বাপের বাড়ি মেলা দিমু। না চাচি, কাম আছে। কাল রাইতে কোন গোলামের প্রতিজনের প্রজেক্টে জাল ফালায় বড় মাছটি সব লইয়া গেছে। হ্যাঁ পাইলে পুষ্কুনেত ফালায় পিডামো। ওইদিকে সরিষা খেত 2 বেলা পোলাপান গিয়ে ফুল ছিঁড়ে নেট বদলাইয়ে বড়ই কাটে দিতে হইব। আপনার বলে আয়েন, বউ ভাতের সব কাম আমি নিজে তদারকি করবো। মর্জিনার মন খারাপ হলো। যায় রান্নাঘরের দিকে তাকিয়ে বললেন, আমার পোলার বেলায় সবার যত তাল বাহানা, ধুমধাম কইরা বিয়া না দিয়া মহাবুল কইরা ফেলাইতাছি যেন কেউ যাইতো না। ফরিদা বুঝলেন তাকে ইঙ্গিত করে বলা হচ্ছে, তাই বললেন, সামিউল হ্যার বউ পোলাপান লইয়া যাব, লগে পারভেজ আর আয়সাও যাব। হ্যার পরও তোর এত দুঃখ আয় কইতে? আমি এখন তোর লগে গেলে কাল নতুন বউ বরণ কইরা ঘরে তুলবো কেডায়? অত দূর থেকে অতিথি তো কম আইব না, রানবো বাড়বো কেডায়? সব কিছুতে রাগলে হয় না। মর্জিনা চুপচাপ কিছুক্ষণ ভাবলেন, কথা ভুল নয়। ফেরার পথে সঙ্গে করে মাকেও তো নিয়ে আসবে ভেবেছেন। কয়েকদিন না হয় থাকবে এখানে, তাই আর কিছু বললেন না। নওশাদ এসে সকালের নাস্তা করলো, তাকে যেতে বললো, সে গেল না। ভাই না গেলে সে গিয়ে কী করবে? বেলা বাড়তেই স্বামী 3 ছেলেকে নিয়ে মর্জিনা বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। নাজিরও চলে গেল বেলায়ের দিকে। তাজা একটা রুই মাছ এনে ধরিয়ে দিল কলিমের মায়ের হাতে। এবার আর নতুন করে গোয়ালে গরু তোলেনি সে, আগে যা ছিল তাই। নতুন করে বাচ্চা কাচ্চা দিয়েছে। বড় চাচা আর গরু চুরির টাকা অন্য কাজের জন্য সে তুলে রেখেছে ব্যাংকে। মিল্টন এলো দুপুরে। বাঁশ বাগান থেকে বাঁশ কেটে এনে নাজির সাথে মিলে মাচার ঘর তৈরি করলো। নওশাদ জিজ্ঞেস করলো, এগুলো দিয়ে কি করবে? পুষ্কনের কাছে বসে সারা রাত মাছ পাহারায় দেবো, চোরের চুরি করো শখ মিটাই দেবো। আমার মনে হয় এটা ওই পাড়ার সিদ্দিক আর মিন্নাতের কাজ। ওই দুইটা ছাড়া আর কারোর এত বড় সাহস আছে? লগে চেয়ারম্যানের চেলাও থাকতে পারে, সারাদিন চেয়ারম্যানের পা চাটে, রায় তো এলাও এর বাড়ি ওর বাড়ি চুরি করে। মিন্নতে বইরা মানুষ অয় হইব না, বাকি 2টা হইলেও হইতে পারে। খালি হাতে নাতে ধরতে পারলে এরপর বোঝামো নাজির শার জিনিসে হাত দেওয়ার মজা। দুপুরে রান্নার আয়োজন শুরু করলো মিশ্রি। ভাতের চাল বেছে কলপারের দিকে পা বাড়াতে নাজির বলল, শীতের মধ্যে বেশি কিছু রাঁধতে হইব না, ফুলকপি আলু শিম দিয়ে মাছ রাঁধতে থাও। আমি ফুলকপি খাই না, কেন? গন্ধ সহ্য হয় না। তাহলে তোমার লাগে ভাজা মাছ তুলে রাখো, নাকি ফুলকপি বাদ দিবা যেইরা ইচ্ছা? মিষ্টি মাথা নাড়িয়ে চলে গেল। যতটুকু কাজ করার তা করে মিল্টনকে নিয়ে পুকুরে চলে গেল নাজির। শীতে মাছ চাষে লাভ বেশি। গত শীতেও পুকুর মাছ চাষ করেছিল সে। ফলন বরাবরই ভালো। আল্লাহর রহমতে সে যেই কাজে হাত দেয় সেই কাজই সফল হয়ে আসে। পাড়ের মধ্যে সুন্দর করে মাচা বাঁধল নাচের, তার উপরে আবার দিল ছাউনি, যাতে খুব সহজে ভেতরে 2জন মানুষ এই শীতের মধ্যেও আরামসে বসে শুয়ে পাহারা দিতে পারে। দুপুরে রান্নাবান্নার মাঝখানে সিরাজ উল্লাহ এলেন। বাড়ির ভেতরে পা রেখে হাস্যজ্জ্বল মুখে বোনের উদ্দেশ্যেই বলেন, কি রান্ধো ভুবুজান? আচরণ ভাইকে দেখে চমকালেন ফরিদা। মাঝখানে কতগুলো মাছ আসেনি, ইদানিং যেন যাতায়াত একটু বেরিয়ে গিয়েছে। রাগ দেখিয়ে বললেন, এইটা তোর আওয়ার সময়, আর একটু আগে আইলে তো ভাত বেশি কইরা রানতাম। খোপের মোরগটাও ভালা বড় হইছে, তোর লাইগা তুইলা রাখছিলাম। রাখো তোমার মোরগ, তুমি যেইটা দিয়া ভাত দিবা আমি সেইটাই তৃপ্তি সহকারে খাইয়া ফেলামু। তোমার রান্দা একেবারে আম্মার লাহান, সেই স্বাদ। ভাইয়ের প্রশংসায় খুশি হলেন ফরিদা। লাউয়ের তরকারিতে ধনেপাতা ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিলেন কড়াই। বললেন, তোর দুলাভাই বাড়িত নাই, ঘরে গিয়া বজা। হে বাড়ি থাকলেই কি আর না থাকলেই কি, হের কথার কইও না। কেন, কি হয়েছে আবার? অনুশোচনা জন্মাইছে বুকের মাঝে। তোমার মতন ভালা মানুষের নাটক। রান্দা গোসল শেষ কইরা আহি, পরে কথা কমু না হয়। বাড়ি খালি খালি লাগে কেন? তোমার সুন্দরী যা আর হের সাউ কই? নাজমুলের বিয়া আইস, তাই বাপের বাড়ি গেছে। বিয়া? আমারে তো মমিনে কিছু কইল না একবার। তার লাইগা বাপের বাড়ি গেছে কেন? বাড়ি ঘর সাজানো না কেন? পলাই অনুষ্ঠান কইরা নাকি বিয়া করতো না, করলে ঘরোয়া ভাবে কাজের জায়গা করব, তাতেই হারমা রাজি, তাই গেছে গা। একটু পরে আমাগো বউ নাতিরা যাইব। নাজির কই? যাইব না? না, সারাক্ষণ তো কামেই পইরা থাকে। মাঝখানে একবার জানি কি হইছিল,
সব সাইরা দিয়া চুপ হইয়া গেছিল। এখন আবার দেখি শুরু করছে। ওরে আমি বুঝি না। সিরাজুল্লাহ প্রত্যুত্তর না করে আশেপাশে তাকিয়ে দেখলেন ভিটের পাশে রান্নাঘর থেকে ধোঁয়া আর তেল মশলার শব্দ আসছে। বড় বড় কদম ফেলে ওইদিকে গিয়ে দাঁড়ালেন তিনি। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠলেন, নাজিরের বউয়ে কি রান্দে? হঠাৎ অপরিচিত পুরুষ কণ্ঠ শুনে লাফিয়ে উঠে মিশ্রে মাথার ঘোমটা আরেকটু টেনে জড়সড় হয়ে বসে। সিরাজ উল্লাহ দৃষ্টি মেয়েটির দিকে স্থির হেসে জিজ্ঞেস করলেন, কার মাইয়া জানি তুমি? নজরুল নাকি কাশেমের? কাশেম আলী আমার আব্বা। বাপের বাড়ির যাও না? যাই তো। নাজিরে যায় না? শ্বশুর বাড়ির লগে সম্পর্ক কেমন? আগে তো সহ্যই করতে পারতো না। তিনিও যান, তবে থাকেন না। আমার বাপের বাড়ির সবার সাথেই ভালো সম্পর্ক। দাদা যান তো ওনার মানে খুব পছন্দ করতেন ওনাকে। লোকটার অধরে হাসি যেন মিলিয়ে গেল। অন্যমনস্ক হয়ে বললেন, তাইলে তো অসুবিধা। মিশ্রি বুঝলো না সে কথা, তাই রান্নায় মনোযোগ দিল। সিরাজুল্লাহ হাত মুখ ধুয়ে চলে গেলেন ঘরে। রান্না শেষে ভাত তরকারি ঘরে রেখে গোসল সেরে এলো মিশ্রে। নাজির কাজ শেষ করে এলো জোহরের আজানের পর। এসে গোসল করলো দুই ভাই। নামাজ পড়ে দুপুরে খাবার খেয়ে উঠতেই দেখা হয়ে গেল সিরাজুল্লাহর সঙ্গে। নাজির ফিকুচ গেল। লোকটা আজ আর আগ বাড়িয়ে তার সঙ্গে কথা বলল না। না দেখার ভান করে পানি দিয়ে কুলি করে ভেতরে চলে গেল। নাজির ভাইয়ের উদ্দেশ্যে বলল, এই মালে ঘন ঘন বাড়িতে আইতেছে কেন? নওশাদ আনত স্বরে বলল, নিখাত করে ষড়যন্ত্র পাকাচ্ছে, এই জন্যই বলে শত্রুকে বেশি দিন বাঁচিয়ে রাখতে নেই। বাঁকা দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালো নাজির। রাগে কপালের রগ ভেসে উঠেছে। বলল, যা মাইরে দিয়ে আয়। চলো যাই, জব বেশ একটা প্রতিশোধ দিয়ে আসি। সবুর কর বেটা, শত্রু নির্মূল করতে শত্রুর পথে ধরতে হয়। সংখ্যার শক্তিতে তারা যে বেশি। দুই ভাই কথা বলতে বলতে বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে নিজেদের ঘরে চলে গেল। মিশ্রি নীরবে বিছানায় বসে স্বামীর দিকে তাকিয়ে রইল। কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে লোকটা। ঠিক সেভাবে আচমকা তাকে টেনে নিজের বুকের উপর ফেলল। জিজ্ঞেস করল, কি দেখো ময়না পাখি? কিছু না। কেন হঠাৎ আবার কি হইল? ভালো লাগছে না। কেন? জানি না। চোখ মেলে তাকালো নাজির। স্ত্রী সারা মুখে অসংখ্য চুমু দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, একটা তেল মিস্ত্রি দানা এনে দিই, ভালো লাগবো। মিছরি দানা? হ, পোলা পাইন। কোত্থেকে? তোমার পেট থেকে। ছাড় নামায়। ছাড়লে আম্মু হইব কেমনে? মিশ্রি উত্তর দেয় না, লজ্জায় আড়ষ্ট হয়ে থাকে। বেশ কিছু সময় প্রেমের পর বলল, রাতে না ফিরে খবর আছে, আমি একা একা থাকতে পারবো না। এই জন্যই কইছি পোলা পাইন আইনা দিই। কয়টা চাও? এক খালি নাকি ডজন? বাড়িটা ভুইরা থাকবো, কি যে সুন্দর লাগবো। অসহ্য লোক। নাজির হেসে ওঠে। স্ত্রীর লম্বা চুলের ভাঁজে হাত চালিয়ে একসময় ঘুমিয়ে পড়ে। তার সেই ঘুম ভাঙে বিকেলে আসরের আজানের ধ্বনিতে। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আসতেই দেখলো সিরাজুল্লাহ এখনো জানি নওশাদের ঘরে শিকল দেওয়া। কোথাও গিয়েছে হয়তো। ফতুয়া খুলে শার্ট গায়ে জড়ালো নাচের। ঘর থেকে বের হতে স্ত্রীর উদ্দেশ্যেই বলল, আমি ছাড়া কেউ ডাকলেও দরজা খুলবা না। মাগরিবের আগেই কাম শেষ করে ঘরে খিল দিবা। ভয় পাওয়ার কিছু নাই, আইয়া পড়বো। মিষ্টি শুধু মাথা নাড়ল। ফটক পর্যন্ত যেতে ফেরতে পিছু ডাকলেন। কই যাস নাজির? নাচির বিরক্ত হলো। এড়িয়ে যাওয়ার চেষ্টা করে পারলেন না। তিনি ফের জিজ্ঞেস করলেন, বাড়িতে আইবি কখন? আজ রাইতে আর আইমু না। কেন কিছু লাগবো? পিছন ডাকবেন না। না, কি লাগবো? এমনি জিগাইলাম। আইবি না কেন? মাছ পাহারা দিব। নাজিরা দাঁড়ালো না, সোজা হেঁটে চলে গেল। ফরিদা চলে এলেন ঘরে। আমির শাহ কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছেন। খেয়ে দিয়ে কেদারায় বসে আছেন। সিরাজ উল্লাহ তার সামনে বসে হুক্কা টানছেন। বোনকে দেখতেই জিজ্ঞেস করলেন, গেছে গা? হ, সারা রাত বলে মাছ পাহারা দিব। দিন দিন সাহস বাইরে যাইতেছে, কাউরে মানে না। এমনকি আমারেও কিনা খোঁচা মারে, হুমকি দেয়। বিয়ার পর থেকে বদলাইছে। আগে আমার কথা যা শুনতো সম্মান করত, সব হিসাব দিত। অথচ এখন আমারে পাত্তাই দেয় না, কথা কয় না, ডাকলেও শুনে না। ওই মাস্টার বাড়ির মাইনসের আর বউডায় কান পরা দিতাছে, আমাগোর বিরুদ্ধে উস্কানি দিতাছে। দিছো কেন বিয়া? আমি দিছি, আটকানোর কম কষ্ট তো করি নাই। হাতের বাইরে যাওয়ার আগে সমস্যা উপড়াইয়া ফেলা উচিত। পোলার যেই হেডাম পারবি। এখন আবার দল ভারী হইছে। নওশাদেরও শহরে ফেরার নাম নাই। কেডায় জানতো এমন হইব? তেমন কইরা তো মানুষ করি নাই।
কেমনে কেমনে যে হইল ভাবলেই অস্থির লাগে। আমরা আবার কবে মাইন্সের লোকে সরাসরি শত্রুতা করি? দুর্বলতায় হাত দিয়া দল কমায়া দিলেই হয়। ফরিদা ফ্রুকুচকার। আমিরুল শাহ এতক্ষণ শুধু শুনছিল, এবার মুখ খুললেন। ঘন ঘন আওয়াজ খাই বোঝা যায় তোমার মতলব ভালো না। গলা ঝাইরা কাশো সিরাজ। সিরাজ কুটিল হাসলেন, ধোয়া ছেড়ে বলেন। সেই বহু বছর আগে যেইটা করছিলাম সেইটাই। এতদিন পার হইল, কিন্তু কোনো কাক পক্ষী কি টের পাইছে? হাতকে উঠলেন লোকটা, চল শক্ত হয়ে গেল, বলল। মুখ সামলাও সিরাজ। যুগ বদলাইছে, যত হোক নাজির সম্পর্কে তোমার ভাগনা লাগে। আপন চাচারাই ভাতিজার ভালা চায় না, আর আমি তো চাচির ভাই। নাজিরের বৌডারে দেখলাম, গায়ে গতরে চেহারায় ভালাই সুন্দর। প্রথম দেখায় আমার সোহেলের অনেক মনে ধরছিল, কিন্তু নাজিরে কি করলো? ওই মা গিল্লাজ্ঞা আমার পোলার গায়ে হাত তুলল। সোহেল নারাজ হইছে, আমিও নারাজ। নাজিরের ডরে এই গ্রামে আর ঢুকতে পারে না। তো বেয়াদবি করছে কেন? ওই জানে না নাজির কেমন? লুচ্চামি বাদ দাও, খুন খারাপি আর চাই না, আগের গুলাই না আবার ভারী পইরা যায়। শান্তি পায় না আর। মাস্টার বাড়ি সরকার বাড়ির লাহান না, খুব শক্তিশালী। বইরা মরছে তো কি হয়েছে? হ্যার পোলারে কম না? হ্যাগো ঘরের গুলাও যেই তেজ। মাইয়ার চরিত্রে তো আগে থাইকাই দাগ। বেশিরভাগ মাইনছেও আমনের পক্ষে। করব কি? কোনো প্রমাণ থাকবো? পরিবেশ সুযোগ সব আমগো হাতের মুঠোয়। ভবিষ্যতে না আবার ওই মাইয়ার বংশই আমনের কাল হয়ে দাঁড়ায়। তুমি এইবার নিজের স্বার্থ চিন্তা করতেছো সিরাজ, আমি এইবার নাই। আসিলেন কবে? আমার সোহেলটা বাপ ভক্ত, যা কই সব হুনে। সেই পোলা একটা আবদার করছে, কেমনে না মিটাইয়ে থাকি। অনেকদিন পার হইছে, কি কও বুবু? ফরিদা চুপ করে রইলেন, কিছু ভাবছেন সম্ভবত। সিরাজুল্লাহ জানেন বড় বোনকে বোঝানো কঠিন কোনো কাজ নয়। এই বোনটা ভাই অন্তঃপ্রাণ। ওইদিকে বিলকিস শয়তানটা সারাক্ষণ ভাইকে সন্দেহ করে। দুলা ভাইয়ের নিষেধাজ্ঞায় তেমন একটা ওদিকে ঘেঁষতে পারেন না তিনি। যদিও শাহদের মতো ততটা ধনী তারা নয়। ফিসফিস করে বললেন, এই দাও আরেক নাসরিন বুবু, তোমার সাজানো সংসার ধ্বংস করতে আইছে। বুড়া আকবর মিয়া কি এমনি এমনি নাতিন পাঠাইছে? এত ভাইবা লাভ কি? ভালা মাইনসের লাগে এই দুনিয়া না। এত ভালা মানুষ চাইজা কি পাইছো জীবনে? সমস্যা ডালপালা মেইলা গজানোর আগেই গোড়া থাইক্কা উপরাইয়া ফেলতে হয়, যেমন ফতে আলী শাহ আর নাসরিন রে ফেলছিলাম। আমির শাহ অশান্ত হয়ে উঠলেন। এইসব আমার বাড়িতে চলবো না। নাজির জানলে সমস্যা বাড়বো। কাউরে ছাড়বো না। ওরে এমনিতেই এক ঘরে কইরা রাখছি, আর কি দরকার? আমার হাউ করব। ওর মতো চুনোপুটিরে শেষ করতে সিরাজুল্লাহর এক হাতি যথেষ্ট। বাপ মায়ের খবরই জানতে পারলো না, আবার বউয়ের খবর জানবো? নিজের কথা ভাবেন দুলা ভাই। একবার পাপ করলে আর পিছু হটার পথ নাই। আমির শাহর বুক কেঁপে উঠে কি করবেন বলবেন বুঝে উঠতেই পারেন না। সিরাজুল্লাহ পৈশাচি খেসে পান গুজে তার মুখে হাঁক ছেড়ে ডাকেন আব্বাসকে, অথচ তাদের এই নোংরা ষড়যন্ত্রের কথা কেউ টের পায় না, জানতে পারে না। উঠোন থেকে শুকনো কাপড় এনে ভাঁজ করে গুছিয়ে রাখলো মেশরে। জগ কলসি ভরে কলপার থেকে খাওয়ার পানি নিয়ে এলো। সন্ধ্যা নেমেছে বাইরে। গোয়ালের গরুদের পানি দিয়ে অজু করে ঘরে এসে খিল দিল দরজায়। মাগরিবের আজান দিতে নামাজ আদায় করে বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে পড়লো টেরই পেল না। ঘুম ভাঙলো খটখট শব্দে। উঠে বসলো মিস্ত্রি। কান পেতেই শুনতে পেল পাশের ঘরে তালা খোলার শব্দ হচ্ছে। দরজার কাছে দাঁড়িয়ে ভয়ার্থ কণ্ঠে জিজ্ঞেস করল, বাইরে কে? আমি নওশাদ ভাবি। থেমে পুনরায় পড়ল, ভাই বলেছে রাতের খাবার খেয়ে যেতে, তাই খেতে এসেছি। আমি বেরিয়ে দেবো? প্রয়োজন নেই, আমি নিজেই বেড়ে নিতে পারবো। মিষ্টি তবু ঘর থেকে বের হলো। পেটে চাপ পড়েছে, একটু লেট্রিনে যেতে হবে, উজু করাও প্রয়োজন। এই সুযোগে কাজ ছেড়ে আসা যাবে। নওশাদ তাকে দেখে জিজ্ঞেস করল, ভাত খেয়েছেন ভাবি? না, উনি এলে খাবো। আচ্ছা, আমি খেয়েই চলে যাব। দরজা খুলবেন না। কার মনে কি আছে কে জানে। মিষ্টি মাথা নাড়িয়ে হারিকেন নিয়ে কলপারের দিকে চলে যায়। নিজের কাজ শেষ করে বেশ কিছুক্ষণ পর ফিরে এসে দরজা লাগিয়ে নামাজে বসে। পুনরায় শুনতে পায় তালা লাগানোর শব্দ। মনে হয় নওশাদ চলে গিয়েছে। ধীরে ধীরে রাত গভীর হতে লাগলো। তাল মিলিয়ে বাড়তে লাগলো ঠান্ডা। শীতে কাঁপতে কাঁপতে লেপ মুড়িতে বিছানায় পূর্বের মতো শুয়ে রইল মিশ্রি। আচমকা নিঃশব্দ নিশীথে
দরজা ঠক ঠক আওয়াজ হলো। মিস্ত্রি শব্দ করলো। নাজির এলে সর্বপ্রথম তার নাম ধরেই ডাকে, তারপর দরজায় কড়া নাড়ে। তার সাড়া না পেয়ে বাইরে থেকে ভেসে এলো এক নারী কণ্ঠের ডাক। বউ ঘুমাইয়া পড়ছো? ও বউ। কণ্ঠস্বর চিনতে অসুবিধা হয় না মিস্ত্রির। ফরিদার ডাক এটা। স্বামী কারো ডাকে সাড়া দিতে নিষেধ করে দিয়েছে, তাই চুপ রইল। কিন্তু ফরিদা যেন হার মেনে নিতে চাইলেন না। জোরে জোরে দরজায় করাঘাত করতে লাগলেন। ডাক বৃদ্ধি পেল, যেন দেরি হলে দরজা ভেঙে ঢুকে পড়বে। বাধ্য হয়ে দরজা নিকটে গিয়ে দাঁড়ো মিস্ত্রি, গলা উছিয়ে বললাম, বড় চাচি। আরে বড় চাচি, কখন ধইরা ডাকতাছি। জামাই থুয়া এত কি এর ঘুম? দরজা খুলো। কোনো প্রয়োজন? প্রয়োজন ছাড়া তোমার কাছে আমু কেন? তোমার ভাসুরের বউ পলাপান লইয়া তোমার ছোট চাচির বাপের বাড়ি গেছে নাজমুলের বিয়া খাইতে। নিজ চোখেই তো দেখছো। বাড়তি বাড়িত আমি ছাড়া আর কেউ নাই। একলা একলা ডরও লাগে। একটু খোলো। তখনই কলপারে যেতেই ভেতর থেকে কথার আওয়াজ শুনেছিল সে। তারা কি চলে গিয়েছে? ফের করা নাড়লো, ডাক এলো। ভাবার আর সময় পেল না মেয়েটি। বয়সী বা কত তার? বয়সে এত বড় নারীর মনের কুটিলতা বোঝা কি তার মতো কিশোরীর পক্ষে সম্ভব? তাই খুলে দিল দরজা। ফরিদা হাসলেন, কেমন বিদঘুটে নোংরা সেই হাসি। 22 বছর আগের মতোই ঠেলে ঠেলে ভেতরে প্রবেশ করেন। তবে আজ শিকার ভিন্ন। তার পিছু এলো সোহেল। অদূরে বারান্দায় দাঁড়িয়ে আছে দুটো অবয়ব। তাদের চিনতে তেমন অসুবিধা হলো না। মেয়েটার আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল, উনি এখানে? আপনি না বলেন বাড়িতে কেউ নেই? আমি আছি ভাবিজান। আমনে একলা হুন্যা মনটা খারাপ হয়ে গেল, তাই সঙ্গ দিতে আইছি। সোহেল হেসে বলল। ফরিদা তাকে তাড়া দিলেন। যা করার তাড়াতাড়ি কর, আমি বাহিরে আছি। সোহেল মুখ ভার করল। তুমি বাইরে আসো মানে? শরম করবো না? তোমার শরম না থাকলেও আমার আছে। আব্বা, ফুপুরে লইয়া আপনারা ভিতরে যান। ভাবির লগে বোঝাপড়া শেষে আমি সব সামলাইয়া নিমু। সিরাজুল্লাহ দূর থেকে হাসলেন, বোনের উদ্দেশ্যে বললেন, আমার বাঢ়ের বাচ্চা, তুমি আইয়া পড়ো বুবু, ও কাম শেষ হইলে ডাক দিব। আসন্ন বিপদ সম্পর্কে বুঝতে আর বাকি রইল না। মিস্ত্রির স্বামী দেবরের সতর্কতা বুঝে গেল দরজা খুলে যে সে মারাত্মক ভুল করেছে। কিন্তু না, খুলেও তো উপায় ছিল না। এ যেন জামিলের আরেকটা রূপ। আজ তো আশেপাশে নিজের কোনো মানুষ নেই, কে বাঁচাবে তাকে? কম্পিত কঞ্চে বলল, কি সব নোংরা কথা বলছেন? মাথা ঠিক আছে? বের হন আমার ঘর থেকে। উনি জানলে কি হবে ভাবতে পারছেন? আপনাদের মেরে ফেলবে। তুমি বাঁচলে তো আমরা মরমু। এইসবে আমাগো হাত পাকা। অনেক দেমাক দেখাইছো। আমাগো বিরুদ্ধে গিয়া শাশুড়ির পথে হাঁটছিলা। আইস এর মূল্য শোধ করো। এর দায়ভার তোমার বাপ দাদার। ফরিদা চলে গেলেন। মিস্ত্রির বিশ্বাস করতে কষ্ট হয়, এই নারীটি কিভাবে তার অনিষ্ট করার কথা ভাবতে পারে। চিৎকার করে বলল, আমি আপনাকে ভালো মনে করেছিলাম। নারী হয়ে অন্য নারীর সর্বনাশ করার কথা কিভাবে ভাবতে পারেন আপনি? সময় আছে এখনো, এসব বন্ধ করুন, ভালো হবে না কিন্তু। ফরিদা পিছু ফিরে তাকালেনও না। নিজেকে ছাড়া আর কাউকে নিয়ে তিনি ভাবেন না। সোহেল দরজা খিল আটকে দিল। আটকে উঠল মিস্ত্রি। কি করবে? কোথায় পালাবে সে? নাজির কোথায়? কেন আসছে না? জানাটা তার দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে কোনো এক নরখাদক। কোনো উপায় না পেয়ে মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো সে। মদ্যপ হয়ে বিছানার মেঝেতে ছিমুচ্ছে আমরিউল শাহ ও সিরাজুল্লাহ। ছেলেরা আজ আর বাড়ি ফিরবে না। ফরিদা লেপের নিচে গুটিসুটি মেরে শুয়ে আছেন। এই শীতের রাতে মশার কামড়কে বাইরে দাঁড়িয়ে থেকে লাভাচ্ছে। ভাই আর ভাইপোর উপর তার অগাধ বিশ্বাস। চেঁচাতে চেঁচাতে একসময় গলার আওয়াজ ক্ষীণ হয়ে এলো মিশ্রের। বুক থেকে আঁচল কেড়ে নিয়ে তার চুলের মুঠি শক্ত করে টেনে ধরেছে সোহেল। পৈশাচিক হেসে মুখ দিয়ে বিশ্রী সব গালি বের করে বললাম, খালি তোরে সুন্দর কওয়ায় তোর জামাই আমারে সবার সামনে থাপ্পড় মারছিল। আজ তো আমি তোরে শুইতাছি, ইচ্ছা মতো বুকও করমু। এইবার কি করবো সে? কেডাই বাঁচাইব তোরে? ডাক ওই কুত্তার বাচ্চারে। শক্তিশালী হাতের বাঁধন থেকে ছাড়া পাওয়ার প্রাণপণ চেষ্টা করছে মেয়েটা, কিন্তু পারছে না। বিড়বিড় করে ডাকছে, আল্লাহ, এমন লজ্জা দিও না, সাহায্য করো, তাকে পাঠিয়ে দাও আল্লাহ। আমার অপরাধটা কি? কেন সবাই আমার সঙ্গে এমন হয় সব সময়?
সোহেল তার গাল দুটো শক্ত করে চেপে ধরল। বিশ্রী ঠোঁট জোড়া এগিয়ে নিতে লাগলো মেলি কোমল ঠোঁটের নিকটে। ঘৃণায় রিরি করে উঠল মিশ্রির সারা দেহ। উপায়ন্তর না পেয়ে একদোলা থুথুই ছুঁড়ে দিল সে অমানুষটার মুখে। সোহেল অপ্রস্তুত হলো। হাত আলগা হতেই আঙুলের বড় বড় নখ এবার তার চোখেই ঠুকিয়ে দিল মিশ্রে। ব্যথায় চোখ মুখ কুচকেই নিল সোহেল। কুৎসিত এক গালি দিয়ে ছুঁড়ে মারলো মেয়েটিকে দূরে। শক্ত হাতে ধাক্কায় মেঝেতে গিয়ে ছিটকে পড়ল মিশ্রে। খাটের কোনায় বাড়ি খেয়ে কপালের একাংশ কেটে ফিনকি দিয়ে বের হতে লাগলো রক্ত। ব্যথায় কুকড়ে উঠল সে। চোখ দিয়ে ঝর্ণার মতো অঝোর ধারায় গড়িয়ে পড়তে লাগলো অশ্রু। ঠিক তখনই তার দৃষ্টি গিয়ে স্থির হলো খাটের নিচে ধারালো রামদায়ের উপর। মুহূর্তে যেন বুকের ভেতর আশার আলো ফুটে উঠল তার। সোহেলের চোখের পাতলার পর্দায় আঁচড় লেগেছে, যা দেখছে সব ঝাপসা। তবুও সে হার মানল না। বাবা বলে সুযোগ বারবার আসে না, তাই সুযোগ হাতছাড়া না করে কাজে লাগানো বুদ্ধিমানের কাজ। তার উপর এই দুর্বল মেয়েটির সামনে হার মানার তো প্রশ্নই ওঠে না। তাই সে এগিয়ে যেতে লাগলো মেয়েটির দিকে। মিশ্রি ভয় জমে ওঠে। এবার আর ওই নরপিশাচের হাত থেকে নিস্তার নেই। হয় নিজের সম্মান বিসর্জন দিয়ে মরতে হবে, নয়তো সামনের ওই নরপিশাচকে মারতে হবে। মনকে শক্ত করে কোনো কিছু না ভেবেই সে আনাড়ি নরম হাতেই তুলে নিল রামদা। সোহেল কাছাকাছি এগিয়ে আসতে হারিকেনের মৃদু আলোয় চোখ বন্ধ করে দেহের সর্বশক্তি দিয়ে বসিয়ে দিল কোপ। সঙ্গে সঙ্গে আর্তনাদ ভেসে এলো। চোখ খুলে তাকালো মিশ্রি। তাজা রক্ত দেখে দেহখানা যেন কেঁপে উঠল। হঠাৎ দুর্বল মেয়েটির বুকে কোথা থেকে যেন দমকা হাওয়ার মতো ছুটে এসে ভর করলো অগাধ সাহস। তেজ নিয়ে পরপর আরও দুটো কোপ বসিয়ে দিল লোকটির পেঁচে। হাতে রামদাটা বেশ ধারালো। প্রথম কোপে বাহুতে গভীর ক্ষত তৈরি হয়ে গিয়েছে। গত সপ্তাহে নাজির এতে ধার দিয়েছিল ভারী কি। দেওখানা নিয়ে সোহেল লুটিয়ে পড়ল নিচে। কালো মাটির প্রলেপটা মুহূর্তেই রক্তে ভিজে উঠল। তা দেখে মিশ্রির সমস্ত সাহস কোথায় যেন আবারও পালিয়ে গেল। হঠাৎই তেজতৃপ্ত মেচে খাটের হেলান দিয়ে বসে পড়ল। মাথাটা ঘুরাচ্ছে, হাঁটুতে মুখ দিয়ে ফুপিয়ে উঠল সে। সোহেল গ্যার গ্যার করছে, প্রাণটা এখনো ঘাপটি মেরে আছে দেহে। হাট থেকে ঘুরে সমবয়সীদের সঙ্গে আড্ডা দিয়ে বড় ভাইয়ের মাছের প্রজেক্টে এসে দাঁড়ালো নওশাদ। টর্চ হাতে মিল্টন ছিমুচ্ছে। নাজির উঠে দাঁড়ালো, প্রশ্ন করলো, বাড়িতে গেছিলে? হ্যাঁ, খেয়ে এসেছি। তুমি এখন যাও, ভাবি বাড়িতে একা। আমি না হয় মিল্টনের সঙ্গে রাত জেগে পাহারা দেব। মুড়ি চানাচুরের প্যাকেজ মিল্টনের দিকে এগিয়ে দিল নওশাদ। নাজির থাকতে থাকতে কিছুক্ষণ আগে ভাত খেয়ে এসেছে ছেলেটা, তাই সেগুলো পাশেও রেখেই দিল। তোর লাইগে এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। ল্যাব ভালো করে মুড়ি দিয়া লইছ। ঠান্ডা লাগলে সমস্যা, দুদিন পর এমনিতে পুষ্কনি খালি করবো। আসার পথে সোহেলকে দেখলাম আমাদের বাড়ির দিকে যাচ্ছে। তার বাপও তো এখনো যায়নি মনে হয়। নাজিরের ললাটে সন্দেহের ভাঁজ পড়ল, আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলো না, যেতে যেতেই পড়ল, এতক্ষণ পর আইয়া খবর দেওয়ার সময় হয়েছে বদমাইশ। আমি গেলাম। আমিও আসবো? না। ভাইয়ের অদৃশ্য হওয়া পর্যন্ত নওশাদ তার যাওয়ার পথেই তাকিয়ে রইল। গিয়ে বসলো মাচায়। রেডিও শুনতে শুনতে মিল্টন বলল, ওই শালারে আমাকে ভাইজান মারছিল একবার, গ্রামে পা রাখতে নিষেধ কইরা দিছিল। এরপরও আবার আইসে। আমার সামনে পড়লে মুখলেসরে লইয়া দিতাম 2 ঘা। কেন মেরেছিলে? আমাকে ভাবির মিহি কুনজর দিছিল। কত বড় সাহস! নওশাদের মনটাও খুঁটিকে উঠে। এদের জাত স্বভাব তো ভালো নয়। যাবেও কি ভাইয়ের পিছু পিছু? একবার উঠতে চায়, আরেকবার থম মেরে বসে থাকে। মন মস্তিষ্কের সঙ্গে দ্বিধাদ্বন্দ্বে ভুগে শেষমেশ উঠেই দাঁড়ায়। যদি অতীত পুনরাবৃত্তি হয়? ভাইয়ের একার পক্ষে তো সামাল দেওয়া সম্ভব নয়। সে আর কাউকে বিশ্বাসও করে না। মিল্টনের কাঁধে হাত রেখে বলল, তুই বরং এখানে থাক লিটন। আমার একটু বাড়ি যাওয়া প্রয়োজন। যাওয়ার পথে লতিফকে তোর কাছে এসে বসতে বলে দেবো না হয়। মিল্টন সন্দেহ নিয়ে এক পলক তাকালো, পরে কোনো মাথা নাড়ালো। নাজিরের ভাই বলে নওশাদকে এসে যা একটু সম্মান করে। নাজিরের হাঁটার গতি তীব্র, তবে আজ যেন একটু বেশি জোরে চলছে, যার ফলে বাড়ি পর্যন্ত পৌঁছতে খুব একটা সময় লাগলো না। কুয়াশার জন্য তেমন কিছু দেখা যাচ্ছে না। উঠানের বাতিটাও নিভানো, চারিদিকে কোনো সারা শব্দ নেই। অদূরে কোনো এক গাছের ডালে পেঁচা ডাকছে। নাজিরের দেহ খানিকটা কেঁপে উঠছে। আজ আর চেঁচিয়ে ডাকে না, ধীরে পা ফেলে ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। নিজের কাছেই নিজের দেহটা ভারী লাগছে। মনে মনে প্রার্থনা করছে, কোনো অঘটন যাতে না ঘটে আল্লাহ, আর কোনো দুঃখ আমি নিতে পারবো না। ফুস করে নিঃশ্বাস ফেলে দরজায় কড়া নেড়ে সে চাপা স্বরে ডাকে, তাল মিস্ত্রি বউ, দরজা খোলো।
সঙ্গে সঙ্গে সাড়া দিল না। ক্লান্ত স্বরে পুনরায় নাজির ডাকলো। এবার আর তাকে নিরাশ হতে হলো না। ঝড়ের গতিতে খুলে গেল আপেক্ষিক দ্বার। কিছু বুঝে ওঠার পূর্বেই তার বুকে এসে ছাপিয়ে পড়ল মিশ্রি। আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদল। নাজিরের সমস্ত ক্লান্তি দূর হলো, ভার হালকা হলো। বুকের উপর থেকে মেয়েটিকে সরিয়ে মুখের দিকে তাকাতে ভীষণ অবাক হলো। কপালে গভীর ক্ষতে রক্ত জমাট বেঁধেছে উদ্ভ্রান্তের মতো ক্ষতস্থানে। হাত ছোঁয়ায় নাজির। তোর কপালে কি হয়েছে? কাটছে কেমনে? সব ঠিক আছে? এতে কি খুব দেরি করে ফেলাইছি? মিশ্রি বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে দিল। পুরুষালী বুকে অজস্র কিল ঘুষি মেরে বলল, হ্যাঁ, দেরি করে ফেলেছেন, খুব দেরি করে ফেলেছেন। আমি মরে গেলে, আমার ইজ্জত লুট হয়ে গেলেই না হয় আসতেন। নাজির হাত দুটো আঁকড়ে ধরে বলল। কি হয়েছে কম আমারে? মিশ্রি নিজেকে ছাড়িয়ে নিল। সামনে থেকে সরে দূরে গিয়ে দাঁড়ালো। নাজির কৌতূহলী নিয়ে ঘরে ঢুকতে চমকে গেল। মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত সোহেলকে দেখে ফাঁক হয়ে গেল তার ঠোঁট জোড়া। ধ্যান ভাঙল দরজার খিল আটকানোর শব্দে। খিল আটকে মিশ্রি গিয়ে বিছানায় বসে পড়ল। ওখানেই পড়ে আছে নাজিরের শখের রামদা, যা সে নিজের নিরাপত্তার জন্য বানিয়ে রেখেছিল। নিস্তেজ সোহেলের দিক থেকে দৃষ্টি সরিয়ে গুটিসুটি মেরে থাকা কিশোরীর দিকে থাকে নাজির। কি নিষ্পাপ মুখখানা! নাজির ধমক দিলে ভয়ে মিয়ে যায়, অভিমান করে মুখ ফুলিয়ে রাখে। আবার সুন্দর করে কথা বললেই, কাছে টানলে সব ভুলে গিয়ে হয়ে ওঠে আহ্লাদি বুঝদার। এই মেয়ে কি এই কাজটা করেছে? কিন্তু কিভাবে? এগিয়ে গিয়ে তার পাশে বসে আন্দাজে ঢিল ছোড়ে। মরে গেছে? জানি না, মারছো কেন? ইচ্ছে করে মারিনি, ছলনা করে ঘরে ঢুকে গেল। কে ঢুকিয়েছে জানেন? বড় চাচি ঢুকিয়েছে। ঢুকে নোংরা নোংরা কথা বলছিল, শাড়ির আঁচল টেনে শরীর থেকে ফেলে দিল। আমায় খুব বাজেভাবে স্পর্শ করেছিল, ছুঁড়ে ফেলেছিল নিচে। এই যে দেখুন না কপালের কি অবস্থা। তখনই আমি এই খাটের নিচে রামদা দেখতে পেয়ে, খুব বসাইছো? হ্যাঁ, এটা ছাড়া উপায় ছিল না। আমি ওকে না মারলে ও আমার সর্বস্ব কেড়ে নিত, হয়তো মেরেও ফেলতো। আপনার সামনে কিভাবে দাঁড়াতাম আমি? নাজির ফ্যাল করে তাকিয়ে রইল। বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কি কইলা? আবার কও। আমি ওকে না মারলেও আমার সর্বস্ব কেড়ে নিত, আমায় মেরে ফেলতো। নিজেকে বাঁচানোর জন্যই আমি করেছি। ইজ্জতের থেকে নিশ্চয়ই ওর জীবনে মূল্য বেশি নয়। নাজিরও নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর কিছু একটা ভেবেই আচমকায় গা দুলে শব্দ করে হেসে ফেল। দুই দিকে মাথা নাড়িয়ে উদ্ভ্রান্তের মতো বলল, ঠিক বউ, একদম ঠিক। কেউ মারতে হলে তারই মায়েরা দেওয়া উচিত। ভয় তো বলদা দুর্বলটা পায়। মিশ্রি মাথা তুলে তাকালো। লোকটা হাসছে, অথচ এভাবে কখনো তাকে হাসতে দেখেনি সে। নাজির শক্ত করে স্ত্রীকে জড়িয়ে ধরল। একসময় ছেড়ে দিয়ে গভীর চুমু খেলো ধরে। কপালে কপাল ঠেকিয়ে বলল, জিতছি আমি। আমার মা সেরা করতে পারে নাই, আমার বউ সেরা করে থাকিছে। এটাই তো আমার জিতের শুরু। মিশ্রি হা করে তাকিয়ে রইল। নাজির তাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। কপালের ক্ষত পরিষ্কার করে সেখানে লাগিয়ে দিল ব্যান্ডেজ। তারপর রক্তাক্ত রামদা হাতে তুলে নিয়ে পড়ে থাকা সোহেলের কাছে হাঁটু গেড়ে বসে হাত রাখলো নাকের কাছে। শ্বাস এখনো চলছে। কানের কাছে মুখ নিয়ে কি বলল, তোর তো কই মাছের জান্ডে সোহিল্লা, দেখলি তো? লোভ ভালো না। আজ যদি লোভ না করতি তাহলে কি অবস্থা হইতো? কি আর করার, বাপের পথে হাঁটতে চাইছিলি, কিন্তু ভুলে গেছিলি সময় আর মানুষ যে বদলাইছে। এখন মর। আবছা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বাঁচার আকুতিতে হাত বাড়িয়ে দিল সোহেল। নাজিরের ভীষণ আনন্দ হলো। সঙ্গে সঙ্গে রামদা ঠুকিয়ে দিল তার গলায়। সোহেল এবার আর চিৎকার করার সুযোগ পেল না। পা গরুর মতো ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পরেই সব শেষ, শান্ত। মিশ্রি পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। নাজির উঠে দাঁড়ালো, বলল, কাম কখনো অর্ধেক করে ফালাইতে রাখতে নেই, তাহলে মিশ্রে বিপদ হইব। এখন কি হবে? একটু পরে সবাই জেনে যাবে আমি কাউকে খুন করেছি। কিন্তু আমি জেলে যাব না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। ডুকরে কেঁদে উঠল মিশ্রি। লুঙ্গি কাছা দিয়ে হাতের রক্ত পরনের শার্টে মুছল নাজির। দরজা খুলতে খুলতে বলল, তোমার স্বামী থাকতে চিন্তা কি এর? আমি থাকতে কেউ তোমার কোথাও লয়ে যেতে পারবো না। এখন তুমি না, আমি করছি। তুমি তো শুধু নিজেরও রক্ষা করছো। নাজির ঘর থেকে বেরিয়ে চাচা দালানের দিকে উক্কি মারলো। একবার পার পেয়ে যাওয়ায় আবারও একই পথ অবলম্বন করেছে বোকার দল। আজকের ঘটনা নাজিরের সাহস বুদ্ধি বেড়ে গিয়েছে। গোয়াল ঘরের চাল থেকে সে নিয়ে এলো 3টে বস্তা আর নীল পলিথিন। ঘরের দিকে কয়েক পা যেতেই
দেখতে পেল সবে ভেতরে ঢুকে নওশাদকে। হাঁপাচ্ছে সে। দম না ফেলে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, ভাবি ঠিক আছে? মাত্র বিল্ডরে থেকে সবটা শুনলাম। আগে জানলে সঙ্গে সঙ্গে তোমায় জানাতাম। নাজির উত্তর দিল না, চুপচাপ ঘরে চলে গেল। স্ত্রীর উদ্দেশ্যেই বলল, ঘুমটা টানো, তোমার দেওয়া রয়েছে। মিস্ত্রি ঘোমটা টেনে আড়ষ্ট হয়ে বসে রইল। নওশাদ কিচ্ছু না ভেবে ভাইয়ের পিছু পিছু ঘরে প্রবেশ করলো। সামনের দৃশ্য দেখে মাথা চক্কর দিয়ে উঠলো। রক্ত দিয়ে এখন আরও মাখামাখি হয়ে গিয়েছে চারিপাশ। সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে না পেরে দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো সে। অতি কষ্টে ডাকল, ভাই। আগে জানাটা নিজে ঘটেছিল, আজ পাঠাইছে বলারে। বাকিস খাটের তলে রামদা রেখে দিয়েছিলাম। ভাবির দিকে এক পলক ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে দৌড়ে বাইরে চলে গেল নওশাদ। গড় গড় করে সব উগড়ে দিল ভেতর থেকে। নাজির বাইরে এসে চাপার স্বরে থমক দিয়ে বলল, সবারে জাগিতে চাস? ভিতরে আয় তাড়াতাড়ি, ঘুম করতে হইব। কলপার থেকে কুলি করে ঘরে এলো নওশাদ। নাজির স্ত্রীর উদ্দেশ্যে বলল, পাশের ঘরে গিয়ে কাপড় বদলায় নাও, রক্ত লেগে আছে। গোসল করতে হবে, গা ঘিন ঘিন করছে। পরে কইরো, শব্দ হলে সবাই জাগে যাইব। বাধ্য মেয়ের মতো তাই করলো মিশ্রি। সে চলে যেতে সোহেলের দেহের সব পোশাক খুলে আলাদা করে একটা পলিথিনে বলল নাচের। তারপর দুই ভাই মিলে লাশটা নীল পলিথিনে ভালো মতো পেঁচে পরপর 3টে বস্তায় ফেলল। পাছে রক্ত বের হলে নওশাদ বলল, চলো একেবারে নদীতে ভাসিয়ে দিয়ে আসি, কেউ জানবে না। হাঁটলে ওদের পথেই হাঁটি। তাই করব। নৌকা তো ঘাটে বান্ধাই আছে, তার আগে ঘর পরিষ্কার করতে হইব। এই বস্তা পুরেন না ভিটের পিছনে রেখে আসি, চল। নওশাদ মাথা নাড়ল। দুজনে মিলে শব্দহীন কদম ফেলে পেছনের দিকে রেখে এলো লাশের বস্তাটা। তারপর রামদা নওশাদের হাতে ধরিয়ে দিয়ে বলল, পুষ্কনে থেকে ভালো করে ধুই আন, যাতে বোঝা না যায়। আর ঘরের রক্ত পাকা বেছে হলে না হয় বোঝা যেত, কিন্তু এটা তো মাটির। কলিমের মায়ে চালতে গাছের নিচে কালা মাটি রাইখা দিছে, আমি প্রলেপ দিতেছি। নওশাদ চলে গেল পুকুর পাড়ের দিকে। নাজির লুঙ্গি কাছা দিয়ে কাদামাটি এনে দ্রুত সারা ঘরে প্রলেপ লাগিয়ে হাঁপ ছাড়ল। বিছানার চাদর আর পরনের শার্ট বদলে পলিথিনের মধ্যে সোহেলের রক্তাক্ত পোশাকের সাথে রাখলো। এমনকি মিশ্রির বের হওয়ার পর তারটাও হঠাৎই ভেতর থেকে আওয়াজ ভেসে এলো, কেডা বাহিরে সোহেল? ফরিদার আওয়াজ। নাজির দ্রুত দরজায় শিকল টানলো। নওশাদ চলে এলো, জিজ্ঞেস করলাম, ভাই এইবার? তুই পিছনে অন্ধকারে গিয়ে লুকিয়ে পড়। আজ রাইতে তুই বাড়ি ফিরস নাই, আমার জায়গায় পুষ্কনে পাহারা দিছিলি, মনে থাকবো? নওশাদ মাথা নাড়ায়। পকেট থেকে ঘরের চাবি বের করে ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, ভাবিকে নিয়ে আজ রাতটা তুমি আমার ঘরে থাকো। তুই কি আর দাঁড়ায় থাক, শুধু মাতবরি করিস না। নওশাদ চলে গেল। নাজির দ্রুত গিয়ে ঘরের তালা খুলে মিষ্টিকে ঠুকিয়ে দিল ভেতরে। ফিসফিস করে বলল, স্বাভাবিক হও, যেন কিছু হয় নাই। মিষ্টি স্বাভাবিক হতে পারে না। শরীর অনবরত কাঁপছে। বিশেষ করে ওই মহিলার প্রতি ঘৃণা হচ্ছে। ফরিদা ঘর থেকে বেরিয়ে এলেন। উঠানের আলো জ্বালিয়ে গ্রিল ধরে বাইরে তাকাতে ভূত দেখার মতো চমকে উঠলেন। তাকে দেখে নাজির বলল, আরো ঘুমান নাই? মাত্র বাড়তে দিলেন, কান হলে ধরছে নাকি? বেশ কতক্ষণ তিনি কথা বলতে পারলেন না। স্থির চোখে তাকিয়ে রইলেন নতুন ভিটের দিকে। ঘর ঠিক করে দেয়া যায় না। নাজির তার দেখা দেখি একবার তাকায় সেদিকে, বলে, বউ ঘুমায়। তুই না বলে আবি না? আর কইেন না। নওশাদ গিয়া কইল, ভাই তুমি বাড়িতে যাও, খাইয়া ঘুমাও গা, ভাবি একলা ডরাইব। আমের মিল্টনে তো আছে, তাই আইয়া পড়লাম। এই যে মাত্র আইয়া খাইয়ে দাইয়া হাঁটাহাঁটি করতেছে। কথা বলার বা চলার শক্তি পান না মহিলা। মনে হয় অবশ্যই আসছে সব। নাজির ভেতরে ভেতরে খুব আনন্দিত হলো। তবে বাইরে গম্ভীর থেকে জিজ্ঞেস করল, সোহেল কয়ে ডাকলেন মনে হইলো? ওই হারামজাদে বাড়ি ঢুকছিল। নওশাদ কইল একবার নাকি মেইন সড়ক ধরে যাইতে দেখছে। কই যাইতে দেখছে কখন? এশা রাজানের পর ওই খাইতে আসছিল। খাওয়া শেষে হাটে ঘোরাঘুরি করে ফেরার পথে দেখছে। না করার পরেও আবার আইলো। ডাকার পরও নাকি সারা দেয় নাই। ফরিদার বিশ্বাস হয় না সে কথা। নাজির বুঝতে পারে, জিজ্ঞেস করে, চাচাই কই? ঘরে। ঘুমাইছে? দরজা খুলেন, দরকার আছে। ফরিদা হাতকে উঠলেন। ভেতরে তার ভাই স্বামীর সাথে মাতাল হয়ে পড়ে আছে। নাজির তা জানলে দেখলে সমস্যা। তার মধ্যে সোহেলটা কোথায় গেল আচানক? কি হচ্ছে এসব? শীতে কাঁপতে কাঁপতে এলোমেলো হেঁটে ভেতরে চলে গেলেন তিনি। নাজির এগিয়ে গিয়ে ফিসফিস করে ডাকল, নওশাদ। নওশাদ বেরিয়ে এলো, বলল, দ্রুত লাশ সরাতে হবে ভাই। বেল্টনকে ডেকে আনবো?
ও তোমার বিশ্বস্ত, তুমি বরং ভাবির কাছে থাকো। বয়স অল্প, অজান্তে কি করে ফেলেছে মনে হয় না মানসিক অবস্থা ঠিক আছে। মাথা খারাপ, যতই বিশ্বস্ত হোক এইসবের মাঝে ওরে জড়ানো যাইব না। লাশ সরাইব অন্য কেউ। তুই আমাকে ঘরের ভিতরে গিয়া থাকা খিলাট। আমি তোর ঘরের বাইরে থেকে তালা দিতেছি, তোর ভাবি ভিতরে থাকুক। এইটুকু কষ্ট তো সহ্য করতে হইব। অন্য কেউ মানে কে? নাজির হাসলো, বস্তা টেনে ফটকের বাম পাশের ঘন ঘাসের ওপরে রাখলো, তারপর লাইট নিয়ে চলে গেল কোথাও। নওশাদ কৌতূহলে ভেতরে দমিয়ে রেখে কথা মতো ভাইয়ের সদ্য লেপা ঘরে ফাঁকা ঘরে গিয়ে খিল দিল। গভীর রাতে গ্রামের রাস্তা ভুতুরে পল্লীর মতো লাগছে। আলো ধরার পরেও খালি চোখে দূরের কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে কুয়াশায় ঢাকা। বাইরে কি হচ্ছে না হচ্ছে তাতে যেন কারো কিছু যায় আসে না, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হাড় কাঁপানো শীতের মধ্যেও নাজির শান্ত স্থির। অনাদরে তার গলায় ঝুলছে একটা মোলায়েম চাদর। মাস্টার বাড়ির সামনে এসে দাঁড়ালো সে। ফটকের দরজা ভেতর থেকে তালাবদ্ধ। সে সোজা গিয়ে হেঁটে চলে গেল পেছনের দিকে। এদিকে প্রাচীর নেই, শুধু লম্বা বিশাল দালানের দেয়াল। প্রত্যেকটা ঘরের জানালাও এখানেই সারি সারি। কান পাততেই নাক ডাকার শব্দ শোনা গেল। কোনটা কার ঘরের জানালা না চিনলেও ডান পাশের শেষের ঘরটা যে মরহুম আকবর মিয়ার ঘরের জানালা তা আর বুঝতে বাকি থাকে না নাজিরের। এর পাশেরটাই নজরুল আলমের হলেও অপর পাশেরটা নিশ্চয়ই কাশেম আলীর। নাজির বেশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে কিছু একটা ভাবতে লাগলো। কাকে ডাকা উচিত তার, তালেব নাকি মাসুম? এই বাড়ির বর্তমান প্রজন্মের মধ্যে গায়ে গতরে জোর বেশি সুজনের। মাসুম রুহুল চঞ্চল প্রতিবাদী ছেলে, তবে তালেব এদের মধ্যে সবচেয়ে চতুর। কথা কম বলেও ভেবে বলে, উপস্থিত বুদ্ধি তুখর। তবে চাচাতো ভাইদের কোনো ভরসা নেই। নাজির তাদের বিশ্বাস করে না, নিজের ভাইরাই তো হুট করে শত্রু হয়ে যায়। তবে কি মাসুমকে ডাকা উচিত? সে বনন্ত প্রাণ, নাজির খুব ভালো করেই জানে। পর মুহূর্তে মাথায় নাড়ায় নাজির, অতি চঞ্চলাদের জন্য এইসব নয় তো কি তালেবকে ডাকবে? নাজির বুদ্ধিমান পুরুষ, তার মস্তিষ্ক কাজ করে দ্রুত। সে চাইলে নওশাদকে নিয়ে রাতের আধারে লোকচক্ষুর আড়ালে সোহেলকে ঘুম করে দিতে পারে। এটা তার জন্য বড় কোনো বিষয় না। তবুও সে ঝুঁকি নিয়ে এতদূর এসেছে। এমনি এমনি এসেছে নাকি? ভুল করেছে তার স্ত্রী, তাও আবার কাকে মেরেছে? সিরাজুল্লাহর ছেলেকে, যার সাথে রয়েছে তার দুই চাচা আর চেয়ারম্যান। কাল যখন ছেলেকে লোকটা খুঁজে পাবে না, তখন প্রথম সন্দেহের তীর তো তাদের দিকে আসবে। এত এত শত্রুর মাঝে নাজিরের একার পক্ষে এসব সামাল দেওয়া সম্ভব? নিজেদের সুরক্ষার জন্যই এতদূর এসেছে সে। তারা নাজিরকে ঘৃণা বা অপছন্দ করুক, নিজেদের মেয়েকে তো আর করতে পারবে না। এরই মাধ্যমে সিরাজুল্লাহর সঙ্গে এদের গোপন এক শত্রুতাও তৈরি হয়ে যাবে। এতে তো নাজিরেরই লাভ। নাজির চতুরতার সহিত শব্দহীন হাসে। চুপ হিসেবে বেছে নেয় শ্বশুর কাশেম আলীর জানালা। ভাই বোনের সম্পর্ক একসময় না একসময় বদলায়, কিন্তু বাপ মেয়ে সম্পর্ক মৃত্যু ছাড়া কখনো বদলাতে পারে না। কাশেম আলী শক্তিশালী, তেজিয়ান, অহংকারী লোক, কিন্তু মেয়ের বেলায় দুর্বল। মেয়ের জন্য সব করতে পারে। শালির সভায় তার চোখে অশ্রু দেখেই বুঝে গিয়েছিল নাজির। বুড়ো মৃত্যুর পরে বেশ কয়েকবার সাক্ষাতেও বুঝতে পেরেছিল। একাধারে কয়েকবার টোকা পড়তে ভেতর থেকে ভেসে এলো খুম খুম স্বর। ক্যাডারে? শ্বশুরাব্বা, আমি। পরিচিত কণ্ঠস্বর শুনে কাশেম আলীর কাঁচা ঘুম ভেঙে গেল। বিছানায় থম মেরে কিছুক্ষণ বসে রইলেন। তারপর বিছানা থেকে নেমে লুঙ্গিতে গিট বেঁধে দোয়া দুরুদ পরে পাঠ করে জানলার দিকে এগোলেন। ঠিক শুনেছেন তিনি, এটা আবার নিশির ডাক নয়তো রাত বিরাতে শুনশান ধরনী জুড়ে ঘুরে বেড়ায় এরা। বুকে সাহস সঞ্চয় করে সেগুন কাঠের তৈরি জানলাটার কপাট খুলে দিলেন তিনি। অন্ধকারে বেশ কিছুক্ষণ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। নাজির কিছু সময়ের জন্য নিজের মুখের দিকে আলো ধরে চেহারা স্পষ্ট করতে ভদ্রলোক আশ্চর্যজনিত কঞ্চে বললেন, তুই হাসাই নাজির তো? আস্তে কতক্ষণ, দেয়াল ওড়ে কান আছে। আমার শাশুড়ি কি ঘুমায়? কি ব্যাপার, আবার মিস্ত্রি ঠিক আছে? না। ভদ্রলোক জানালার গ্রিলে কপাল ঠেকালেন। নাজির বলল, বাইরে আইয়েন, কেউ যাতে টেন না পায়। কি হয়েছে ক আমারে? নাইলে কমু কেমনে? তাড়াতাড়ি আইয়েন, ভোর হইলে সমস্যা। পিছনে দরজা নাই? দাঁড়া। বিছানায় ঘুমন্ত স্ত্রীর দিকে এক পলক তাকে গায়ে ফতুয়া জড়িয়ে ঘর থেকে বের হলেন কাশেম আলী। খুব সাবধানে পা ফেলে সোজা এসে দাঁড়ালেন
মায়ের ঘরের সামনে। বাবা মারা যাওয়ার পর থেকে এই ঘরে সুজাতা সিফাতকে নিয়ে মা থাকেন। দরজা এখন আর আটকান না, চাপানোই থাকে। দালানের মূল ফটক লাগানো। তিনি চুপচাপ পেছনে দরজা খুলে বেরিয়ে এলেন। বাইরে থেকে দিলেন তালা। নাজিরের কাছাকাছি এসেই এক নাগারে শুরু করলেন প্রশ্ন। কি হয়েছে আমার মিস্ত্রির? হেয়ালি করিস না নাজির, এত রাইতে তুই আমার কাছে আওয়ার মানুষ না, কিছু একটা হয়েছে নিশ্চিত। নাজির রাস্তা ধরে হাঁটা ধরল, বলল, যাই না বুঝে কুমির ভরা খালে মায়ে ছেড়ে দিছেন, তুলে দিছেন এমন একজনের হাতে যে নিজে কুমিরের লগে লড়াই কইরা কোনো মতো বাচ্চা আছে। সেটা অনেক কিছু হইতে পারতো, কিন্তু হয় নাই। আল্লাহ রক্ষা করছে। এখন শ্বশুর জামাই মিল্লা গিয়া জঞ্জাল সাফ করি আয়েন, যাতে ভবিষ্যতে কিছু না হয়। কাসেম আলীর শরীরের ভেতর থেকে কেঁপে উঠে ঠান্ডা নাকি অজানা শঙ্কায়। বোঝা যায় না, বুঝতে পারেন এই ছেলে উত্তর দেবে না, তাই অস্থির চিন্তিত মন নিয়েই পিছু পিছু বাধ্য হয়ে হাঁটতে থাকেন। শাহবাড়ির সামনে এসে নাজির থামে। ইশারায় সাবধান আর চুপ থাকার নির্দেশ দিয়ে টর্চটা শ্বশুর হাতে ধরিয়ে দিয়ে বস্তা তুলে নেয় কাঁধে। জীবনে অনেক খেটেছে সে, কাঁধে তুলেছে মন ভারী বস্তা, তাই এই বস্তাটা তুলতেও তেমন কষ্ট হলো না। তার উপর আবার আনন্দ যেন ধরছে না ছেলের। এবার মহাসড়কের পথ ছেড়ে সে বেছে নিল নিচু সবজি বা ধান চাষের জমি। কিছু কিছু জায়গায় পানি শুকিয়ে এখন কাদা। কাসেম আলীর কণ্ঠ ঠান্ডায় জমে গিয়েছে। জিজ্ঞেস করলেন, কি এর বস্তা এটা? কি আছে এতে? কি করতে চাইছোস? আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাইতেছে নাজির। ধৈর্য ধরেন। ঘাটে নৌকা বাঁধা, চিরাই নদীতে বিশাল স্রোত। ভালো করে তাকালে অদূরে দেখা যায় লঞ্চের বিশাল বাঁশের আগায় ঝুলন্ত হারিকেনের আলো। নাজির বস্তা কাঁধে নিয়েই বলল, নৌকায় উঠা নগর ফলান। কেন? যা কইছে তা করেন, পরে কইতাছি। কাসেম আলী এগিয়ে গেলেন। কাঠ থেকে দড়ি খুলে নোঙর ফেলেন পানিতে। বইটা ঠেকিয়ে দাঁড়াতে নাজির উঠে পড়ল নৌকায়, বস্তা রাখলো মাঝখানে, বলল, আমাকে একেবারে মাছ নদীতে যাইতে হইব। কিছুক্ষণের মধ্যেই ফজর আজান দেব, তার আগে কাম শেষ করতে হইব। কাসেম আলী বইটা চালাতে লাগলেন। দূর থেকে ভেসে আসছে মাঝিদের খালি কঞ্চের গান। কি সুন্দর সেই সুর। মিশ্রির সঙ্গে তার নৌকা ভ্রমণ করা হয়নি, মনে মনে ভেবে নিল একদিন সবাই ঘুমিয়ে গেলে চিপি চিপি সে স্ত্রীকে নিয়ে নৌকা ভ্রমণে যাবে। ভাবতে অধরে মুচকি হাসির রেখা মিলল। শ্বশুরমশাইয়ের কৌতূহলী চোখের সঙ্গে দৃষ্টি বিনিময় হতে গাম্ভীর্য এটাই বলল, 21.5 বছর আগে এক রাইতের মধ্যেই 10 গ্রামে একটা খবর ছড়াই গেছিল, মনে আছে আপনার? কোন খবর? সোহান আলী শাহর বউ পরপুরুষের লগে পালায় গেছে। কার মনে নেই হঠাৎ এই কথা? বইরা আপনারে কয় নাই তাইলে? কি কইব? হেয়ালি করিস না বাপ। সেদিন আমার আম্মা বলায় নাই, কারো লগেই বলায় নাই। কে? সিরাজুল্লাহরে চেনেন? আমিরুল শাহর শালা। প্রায় তো দেওয়া যায়। সেই দিন রাইতে এক পিশাচ আমার আম্মার ইজ্জত লুটতে গিয়ে ভয়ঙ্করভাবে আম্মারে খুন করছিল। আর তারে মদত দিচ্ছে গাড়ে জানেন? আমার আপন 2 চাচা চেয়ারম্যান। আর এত বছর পর মায়ের আসনে সম্মানের সহিত বসিয়ে রাখা আমার বড় চাচি। আব্বাই দেখে ফেলে হারাই আব্বার ওই অবস্থা করছিল। কাসেম আলী অবাক হন। জমি যান ঠান্ডায়, বইটা হাত থেকে পিছলে যেতে চায়, তবু অতি কষ্টে শক্ত করে ধরে রাখে। নাজির বলল, আমি আর আমার ভাই এই শত্রু খুনিকে মাঝে বড় হয়েছে। আমাকে মন্ত্রের মতো মুখস্থ করানো হয়েছে। আমাকে মাছ চরিত্রহীন মহিলা, দাদার খুনি মাস্টার বাড়ির বইরা আর তার পোলারা। বিশ্বাস না কইরা তো উপায় আসছিল না, কিন্তু একদিন আমার চোখের সামনে কালা পর্দা সরে গেল। বইরার প্ররোচনায় আমি সত্য উন্মোচনের পথে নামলাম। জানতে পারলাম ভয়াবহ সব সত্য। আমার সব বিশ্বাস সেদিনই শেষ। আমি বুঝলাম আপন মানুষের শত্রু। পরটা তো শুধুই মজা নেয়। কথায় বিরতি টানলো সে। ধীর স্থিরভাবে পুনরায় বলল, এতগুলো বছর পর আমার তার অতীত পুনরাবৃত্তি করতে চাইল। 21.5 বছর আগে যেমনি আমার মায়ের শেষ করলো, ঠিক 21.5 বছর পর ঠিক একই পথ পয়সা নিল। তবে এবার শিকার বানাইলো আমার বউডারে, যে কোনো প্যাচগোজ বোঝে না। বাকরুদ্ধ হয়ে বসে থাকেন কাসেম আলী। চোখের কোণে অশ্রু জমেছে বোধ হয়। নাজির খেয়াল করে না তা, তবুও অতি কষ্টে বললেন, নাজির আমার মিস্ত্রি। ঠিক আছে, এখন ঘরে ডাইকে আইসি, চিন্তা নাই। আমি বাড়িতে ছিলাম না সেই সুযোগে, কিন্তু আপনার মাইয়া মহাসাহসী, আমার মায়ের মতন দুর্বল না। রামদাদিয়া খুব বসায় দিল বিশ্বাসটারে। এখন আর পয়সা নেই, শেষ কামটা আমিই করছি। এই যে বস্তায় লাশ, সিরাজুল্লাহর পোলা সোহেলের লাশ,
সব প্রমাণ লোপাট করে দিছে। এখন শুধুই লাশের পালা। নাজিরের ছোট ফেটে উঠল পৈশাচিক হাসে। কাশেম আলী বইটা ছেড়ে দিয়ে বস্তার দিকে এগিয়ে এলেন। নাজির ছট করে সেই বইটা ধরে পানির নিচে ঠেকালো। শ্বশুরটা বড় ধরনের একটা ঝটকা খেয়েছে। পরপর 3টা বস্তার মুখ তিনি খুলে অধৈর্য হয়ে খুললেন। লাশের বিভৎস মুখটা দেখতে পিছিয়ে গেলেন। হাত ধরে থরথর করে কাঁপছে। পিপির করে বললেন, আবার মাইয়া, আবার মিস্ত্রি এটা করতে পারে না। হ্যাঁ করছে, যে কোনো পর কইল নিজের বাঁচানোর লাইকে করছে। ইজ্জতে থাইকে নিশ্চয় জীবনে মূল্য বেশি না, খাপে খাপ। এবার না সে নাজির সার বউ বস্তা থেকে বাইর করে হালার পুত্রে পানিতে ছুঁড়ে মারেন। আপনি মায়ের ইজ্জত লুটতে চাইছিল জামিলের মতন। আজ যদি মাইয়ায় সাহস না দেখাইতো তাহলে এর জায়গা হয়তো তার থাকতে হইতো।